স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। বাংলাদেশে পণ্যে মেধাস্বত্ব আইন বা পেটেন্ট লঙ্ঘন করায় 7,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে সরকার। রাজস্ব আয় বাড়াতে মেধাস্বত্ব পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এই প্রক্রিয়া সফলভাবে শেষ হলে রাজস্ব ফাঁকির হার অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন তারা। আজ আমরা আলোচনা করব মেধাস্বত্ব আইন এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বা আইপিএবির মহাপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। জনাব আজিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আজকে আলোচনা শুরু করতে হচ্ছে আমার মেধাস্বত্ব আইন নিয়ে। আমি শুরু করতে হচ্ছে এভাবে যে আমরা প্রায় বলে থাকি যে বিল গেটসের জন্ম যদি বাংলাদেশ বা এরকম অনুন্নত দেশে হতো তাহলে তিনি কখনো বিল গেটস হতে পারতেন না। মূল কথাটাই হচ্ছে উন্নত দেশে বা ইউএসএতে যেভাবে মেধাস্বত্ব আইনকে রক্ষা করা হয়, এর ফলে একজন মানুষ এখানে কাজ করতে পারেন এবং তার প্রতিভার বিকাশ করে, তার ইনোভেশন এটা সহজেই বেরোতে পারে। তাহলে মেধাস্বত্ব আমাদের আইন যথেষ্ট আইন আছে, আমরা প্রায় বলি আমাদের আইনি দিক থেকে আমরা পিছিয়ে নেই, কিন্তু মূল সমস্যা হচ্ছে আসলে এনফোর্সমেন্ট। কেন এনফোর্সমেন্টের সমস্যা আমাদের? এনফোর্সমেন্টের সমস্যা আপনি সঠিকভাবেই ধরেছেন, বাট আমরা যে একেবারেই আগাই নেই তা বলা যাবে না। আমরা কিন্তু অনেকটুকু এগিয়েছি। আমরা সরকারের বিভিন্ন স্তরে, বিভিন্ন নীতি নির্ধারক পর্যায়ে এবং অন্যান্য যারা স্টেক হোল্ডাররা আছেন, ম্যানুফ্যাকচারাররা আছেন বা আমরা যারা ব্যবহারকারীরা আছি, তারা কিন্তু সবাই কম বেশি সচেতন হচ্ছেন। তারা কিন্তু জানতে পারছেন যে মেধাস্বত্ব যদি আপনার ভায়োলেশন হয় সেখানে আসলে ইম্প্যাক্টটা কি হতে পারে। আচ্ছা, আমি যদি ছোট্ট করে বলি আপনাকে যে এই মেধাস্বত্বের বিষয়টায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটুকু এগিয়েছি। একটা সময় কিন্তু আমরা কথাই বলতাম না এটা নিয়ে, আজকে কিন্তু আমরা কথা বলছি। আপনি জানতে চাচ্ছেন, আমরাও বলতে চাচ্ছি। অনেকেই দেখবেন যে এই যে 26শে এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে উপলক্ষে ওয়ার্ল্ডের সব জায়গায় এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে কথা হবে। আমাদের দেশেও কিন্তু পিছিয়ে নেই। সেই কারণে আমি বিশ্বাস করি যে আমরা আসলে আগাচ্ছি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমি যদি আর একটু সংক্ষেপে আপনাকে জানতে চাই যে আমরা যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব আইনের কথা বলি, মূলত হচ্ছে বাংলাদেশে বা পৃথিবীর সব দেশে যে বিষয়গুলো নিয়ে আসলে মেধাস্বত্ব আইনের প্রোডাকশনের জন্য কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক যেটা আবিষ্কার, সেটা একটি লিটারারি বা সাহিত্যকর্মের কথা বলা যেতে পারে, বা আর্টিস্টিক কোনো কিছু, সঙ্গীত হতে পারে, নাটক হতে পারে। এইসব ক্ষেত্রে কোন জায়গায় আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে আছে? প্রতিটা সেক্টরেই কম বেশি আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। আচ্ছা, তার ভিতরে কিছু আছে আমাদের একেবারে হৃদয়ের কাছের কিছু জায়গা, আর কিছু আছে কমার্শিয়াল সাইডে। কমার্শিয়াল সাইডে আমরা আস্তে আস্তে অনেকটাই অ্যাওয়্যার হচ্ছি, বাট হৃদয়ের কাছের যেই জিনিসগুলো আছে, আমাদের কালচার, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের মিউজিক, আমাদের জিআই প্রোডাক্টগুলো, জামদানি, এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আর কমার্শিয়াল জায়গায় এটা অতীতেও আমরা এটা নিয়ে রেসপেক্টিভ ম্যানুফ্যাকচারার বা কোম্পানি বা লোকাল অর্গানাইজেশন বা বিদেশি অর্গানাইজেশন যেভাবেই করে ইনভলভ আছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আচ্ছা, পিছিয়ে আছে আমাদের এই জায়গাগুলোতে, যেগুলো আমি উল্লেখ করলাম আপনাকে। আমি যদি বলি যে সঙ্গীতের কথা আমি যদি বলি বা সাহিত্যকর্মের কথা বলি, একেবারেই যেটা ক্রিয়েটিভ, এখন এসছে সফটওয়্যারের যুগ, মানুষ অনেক সফটওয়্যার তৈরি করছেন, অ্যাপস তৈরি করছেন, কিন্তু আমরা প্রায় বলছি যারা এর সাথে জড়িত আছেন, যারা যে ব্যক্তিটা আসলে তার মেধা দিয়ে, চিন্তা দিয়ে, শ্রম দিয়ে যেটা করছেন, তিনি কিন্তু তার যোগ্য মূল্য পাচ্ছেন না, ন্যায্য মূল্য পাচ্ছেন না। এটার জন্য শুধু কি অনেক সময় বলছি যে আমরা যারা এন্ড ইউজার তাদের একটা যেমন সচেতনতা দরকার আছে, কিন্তু সরকারের আইনেরও সচেতনতা দরকার। আসলে আমি আবারও ফিরে আসছি, এনফোর্সমেন্টের দরকার আছে। এখানে কীভাবে রেগুলেটরি একটা আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে পারি যাতে স্বাভাবিকভাবে মানুষ সহজে বেনিফিটেড হতে পারে? আপনি সঠিকভাবেই কথাটা বলেছেন, বাট আমি মনে করি যে সবচেয়ে বেশি দরকার সচেতনতা। এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, সচেতনতা। হ্যাঁ, আমরা যেহেতু নকল বিষয়টার উপর ঝুঁকে পড়ি, আমরা যেহেতু নকল প্রোডাক্টটা কিনি, নকল সার্ভিসটা নেওয়ার প্রতি আমরা ধাবিত হই, সেই কারণেই কিন্তু নকল আমাদের কাছে আসে। তো আমরা যদি এটাকে বিতাড়িত করতে পারি, তখন কিন্তু নকল আর সেভাবে থাকবে না।
বা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ভায়োলেশনটা সেটা সেভাবে হবে না। আচ্ছা, এটা আমার কাছে মনে হয়। সুতরাং আমাদের ভূমিকাটা কোনো অংশেই এনফোর্সমেন্ট বা সরকারের আইন দিয়ে আপনার যে সব কিছু ঠিক করে ফেলবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটা একটা টিম ওয়ার্ক হতে হবে, আচ্ছা। এটা সকলে মিলে এটাকে রক্ষা করতে হবে। যদি আপনি বলছেন যে টিম ওয়ার্কের কথা, সেক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে যে যিনি একটি পণ্য তৈরি করছেন তার যেমন একটা ভূমিকা আছে, ভূমিকা রয়েছে রেগুলেটরদের ভূমিকা রয়েছে, আর ভূমিকা রয়েছে আসলে কনজিউমারদের। কনজিউমাররা আসলে সেই জিনিসটা দেখা কিনা তার আগে নেব। অবশ্য এই উত্তরটা আপনার কাছে নেব, তার আগে নেব ছোট্ট একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। সে আবার আলোচনায় জনাব আজিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে একবার। আপনি বলছিলেন যে একটি টিম ওয়ার্কের দরকার। আমি বলছিলাম যে কনজিউমার, ইনোভেটর এবং রেগুলেটর কীভাবে সম্ভব? কনজিউমার তো চাইবে এসেছে সবচেয়ে কম দামে যে চাইতেই পারে উনি, তিনি নেবেন। রেগুলেটর হয়তো সে এনফোর্স করা তার অত জনবল নেই। আর ইনোভেটর তিনি তো একেবারে নিঃসঙ্গ। আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে এই কিছু তথ্য যদি আমি আপনাকে দেই, দেখবেন যে আপনি নিজেই বলবেন যে প্রত্যেকেই এখানে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকেরই গুরুত্ব অনেক এই মেধাসত্ব সংরক্ষণে। যদি খেয়াল করেন, লক্ষ্য করেন যে এই মেধা সম্পদের জন্য ইম্প্যাক্টটা কি হচ্ছে, আচ্ছা, আমাদের কোথায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রতিটা জায়গায় আপনি রেসপন্সিবিলিটি পেয়ে যাবেন এবং প্রত্যেকে স্ব উদ্যোগেই এগিয়ে আসবেন এটাকে রক্ষা করার জন্য। আমরা যে কথা বলছি, যে আলোচনা করছি, এই একটা বিষয় মেধাসত্বের বিষয়টা, এই মেধাসত্বের বিষয়ে আলোচনা যে করছি, এর অর্থনৈতিক পরিমাপ যদি আমরা করতে চাই, বছরে 50,000 কোটি টাকারও বেশি আপনার ইম্প্যাক্ট আছে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। যদি আমরা অন্যভাবে দেখি তাহলে বলতে পারি যে বছরে 7,000 কোটি টাকার বেশি সরকার রেভিনিউ এখান থেকে আরো বেশি পেতে পারেন, এখান থেকে লস করছেন, এভাবেও বলতে পারি। তাহলে কথা হচ্ছে যে এই ফিগারগুলো আমরা কোত্থেকে পেলাম, এটা নিয়ে আমরা রিসার্চ করছি। এটা আমরা এখনই সঠিকভাবে বলতে পারবো না যে এর অ্যাকুরেট ফিগারটা কত, বাট রিসার্চের পরে আমরা বলতে পারবো যে এটা কি যেই ফিগারটা বললাম এর চেয়ে বেশি না এর চেয়ে কম। বাট আমাদের প্রাথমিক অনুসন্ধানে, প্রাথমিক আপনার স্টাডিতে ফিগারটা আসে যেটা ইম্প্যাক্টটা হচ্ছে মোর দেন 50,000 ইন এ ইয়ার, 50,000 crore ইন এ ইয়ার। অর্থাৎ যদি আমরা দেখি যে আমরা এখন 2017-তে দাঁড়িয়ে আছি, আমাদের দেশকে আমাদের উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা। সুতরাং এই মেধা সম্পদ যদি এই রেগুলেশনের মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে, গভর্নমেন্টের এনফোর্সমেন্টের মাধ্যমে যদি এই জায়গাটায় আমরা যে ফিগারগুলো বললাম অর্থনীতিতে যোগ করতে পারি, সরকারের রাজস্ব খাতে যদি 7,000 কোটি টাকা তারা আরো বেশি আরোহণ করতে পারে, পেতে পারে, তাহলে একটা ভালো একটা অবস্থানে আমরা যেতে পারি। বিদেশে যদি আমরা যাই তখন আমাদের দেশকে অনেক সময় বলেন যে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি, আমাদের এখানে অনেক কিছুই কপি হয়ে যায়, নকল হয়ে যায়। শব্দটা অনেকভাবে একটু খাটো করেও বলেন যে নকলবাজ। তো এই ধরনের লেভেলিং থেকে বের হয়ে আসতে হলে আমাদের 2021 সালে আমাদের একটা টার্গেট আছে যে আমরা মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রিতে যেতে চাই। এটা হচ্ছে 2021 সাল, এবং 2030 সালে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই দুটো আঙ্গিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের নাম্বার অফ অ্যাক্টিভিটিতে যেতে হবে। সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে বা আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে আপনারা কি করছেন? আমাদের আমরা সংক্ষেপে বলি আইপিএবি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে বলি আইপিএবি। আইপিএবি 2005 থেকেই কাজ করে যাচ্ছেন। 17 থেকে আমরা বেশ কয়েকটা প্রজেক্টে হাত দিয়েছি, ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। নাম্বার 1 হচ্ছে যে আইপি ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার প্রজেক্ট মেড ইন জিঞ্জিরা। আচ্ছা। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে প্রজেক্ট জামদানি টু প্রোটেক্ট জিআই অ্যান্ড স্টেক হোল্ডার। আপনার শুনতেই মনে হতে পারে বিষয়গুলো কি, রাইট? আমি যদি প্রথমটার কথা বলি যে আইপি ডিজিটালাইজেশনটা আসলে কি বলছে, আমরা তো এখন স্বপ্ন দেখছি যে
ডিজিটাল বাংলাদেশ। আমরা সবকিছুতেই চাচ্ছি যে উন্নত দেশগুলোর সাথে সাথে পাশাপাশি আমরাও যেন সেই গতিতে এগিয়ে যাই। আমরা তো এগুচ্ছি, আমরা তো যাচ্ছি, রাইট। প্রতিটা জায়গায় আমাদের কিন্তু সেই আমরা ফিঙ্গারপ্রিন্ট, আমাদের সেই দর্পণটা আমরা রাখতে পেরেছি। তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে যেটা আমরা বলেছি যে 7,000 কোটি টাকা এবং 50,000 কোটি টাকারও বেশি যে ইম্প্যাক্টটা, সেইখানে আমরা ভূমিকা রাখতে পারবো যদি আমরা আইপি ডিজিটালাইজেশন করতে পারি বাংলাদেশে। ধন্যবাদ। আমি এই বিষয়ে আরেকটু বিস্তারিত নেব, তার আগে নেব একটি বিরতি। প্লিজ। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুন গঞ্জ থেকে মধু ছেড়ে। আজ আমরা আলোচনা করছি মেধাস্বত্ব আইন এবং অর্থনীতির প্রভাব নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা আইপিএবির মহাপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। জনাব আজিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা ঠিক বিরতি যাওয়ার আগে কথা বলছিলাম যে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেধাস্বত্ব অধিকারকে সংরক্ষণ করবার জন্য কি করছেন তার আপনি একটু বলছেন। একটি বড় একটা কাজ হচ্ছে ডিজিটালাইজেশনের কথা বলছিলেন, আইপি ডিজিটালাইজেশন। এটা কিভাবে করবেন? আমি ধরে নিই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি আপনি বলতে পারি যে আপনি একটি কাপড় তৈরি করছেন, একটা ডিজাইনটা আপনি করেছেন, এবং এটা খুব কমন দেখা যায় যে একটা ডিজাইন যখন জনপ্রিয় হয়, অন্য একজন ব্যক্তি বা অন্য একটা প্রতিষ্ঠান সেটা নকল করে কাজ করছে। এখানে আসলে মেধাস্বত্ব রক্ষা করবার কি উপায় থাকতে পারে আসলে? আপনি খুব সুন্দরভাবেই ব্যাখ্যাটা টেনেছেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন যে আইপি ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ যে কনসেপ্টটা নিয়ে কাজ করছে, সেই কনসেপ্টটা আপনাকে যদি আমি ছোট্ট করে বলি তাহলে আপনি বুঝে যাবেন যে কিভাবে করে এটা কাজ করছে। আপনি যখনই একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন মার্কেটে, সেটা যেই প্রোডাক্টই হোক না কেন, সেটা ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট হতে পারে, সেটা কসমেটিক্স হতে পারে, ক্লোদিং হতে পারে, এটা ফ্রুটস হতে পারে, বা এটা ইলেকট্রনিক গুডস হতে পারে। আপনি যখনই যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনি নকলটা কিনছেন না আসলটা কিনছেন? কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম যে নকলের ভিড়ে আসল উধাও। আচ্ছা, কনজিউমার কি করে বুঝবে যে কোনটা আসল কোনটা নকল? রাইট। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই যে ম্যানুফ্যাকচারাররা, তারা যে তৈরি করছেন এবং সাপ্লাই চেইন হয়ে রিটেলার বা আপনার হোলসেলার হয়ে রিটেলার হয়ে যে ভোক্তার কাছে এসে পৌঁছাচ্ছে, এই যে চেইনটা, এটা কি ঠিক আছে? কিংবা এনফোর্সমেন্ট অথরিটি তারা কি করে বুঝবেন কোনটা আসল কোনটা নকল? এই টোটাল বিষয়টাকে সলিউশন করার জন্যই আমরা এই কনসেপ্টটাকে চিন্তা করেছি, আইপি ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ। এটা একটা স্মার্টফোনের মধ্যে একটা অ্যাপস থাকবে। জি। এই অ্যাপস দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট, আমি এ টু জেড যত বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, এই সমস্ত প্রোডাক্টের কথাই বলছি, যে ওর ভিতরে যদি কোনো না কোনো পদ্ধতিতে একটা লোগো লাগানো যায়, যার সাথে, যেটা অনেক উন্নত বিশ্বে এটা আছে, এবং এই লোগোগুলোতে এমনভাবে টেকনোলজি দিয়ে আমরা তৈরি করে দিব, যার মাধ্যমে আপনি অ্যাপস দিয়ে ক্লিক করলে বুঝতে পারবেন যেটা আসল না নকল। আচ্ছা, এটা ম্যানুফ্যাকচারিং ডেট কবে, কিংবা এর যেখানে প্রয়োজন আছে যে এর ফরমালিন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে তথ্যগুলো প্রয়োজন আইনে বলা আছে, রিকোয়ারমেন্ট অফ কনজিউমার হতে পারে। যে তাহলে তো ম্যানুফ্যাকচারার খরচ একটু বাড়লো না, সেখানে আমরা অবশ্যই এটা আমরা কনসিডারেশনে নিব, জি, যে প্রোডাক্টের যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় সেটার দিকে দৃষ্টি রেখেই খরচ তো হবে, সেই টেকনোলজিটা আমরা তৈরি করছি। এবং এর মাধ্যমে যেটা হবে যে আপনার কনজিউমার একটা বুঝতে পারছেন যে আমি আসল প্রোডাক্টটা কিনছি। কোনোভাবে যদি নকল প্রোডাক্ট যদি চলে আসে, তাহলে ওই অ্যাপসের মাধ্যমে সে আমাদের ডেটাবেজে চলে যাবে, এনফোর্সমেন্ট ব্যবস্থা নিতে হবে। আপনি আবার আরেকটা বলছিলেন যে আসলে প্রজেক্ট জিঞ্জিরা বলতে আসলে আমরা বুঝি যে বাংলাদেশে যেখানে নকল কিছু তৈরি হয়, নকল কোনো পণ্য তৈরি হয়, কোনো প্রোডাক্ট তৈরি হয়, জিঞ্জিরায় তৈরি হয়, বলি আমরা মেড ইন জিঞ্জিরা। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আমি প্রজেক্টটার নাম দিয়েছি যে প্রজেক্ট মেড ইন জিঞ্জিরা। আচ্ছা, এখন পর্যন্ত আপনি ঠিকই বলেছেন, এখন পর্যন্ত আমরা এই শব্দটাকে দেখি যে মেড ইন জিঞ্জিরা মানে হচ্ছে নকল। কিন্তু আপনি খুব অবাক হবেন
যে এই স্বপ্নটা যদি আমরা দেখতে পারি বা এই স্বপ্নটাই যদি এগিয়ে যেতে পারি, রাইট। তাহলে একটা সময় এই মেড ইন জিঞ্জিরা শব্দটা নিয়ে আমরা গর্ব করব। কি করে? আপনি যদি লক্ষ্য করেন যে আপনি হয়তো বা যে গাড়িটাই ব্যবহার করছেন, যদি এটা কোনো একটা ব্র্যান্ডেড হয়ে থাকে, এটা যদি কোনো একটা দেশের হয়ে থাকে, তাহলে এর পার্টসগুলো আমরা ব্যবহার করছি ওই দেশেরই। সে ফর এক্সাম্পল আমরা যদি আলোচনার স্বার্থে আমরা যদি বলি টয়টার যে ব্র্যান্ডটা, কিংবা জাপানে যে পার্টসগুলো তৈরি হচ্ছে, এইভাবে করে কিন্তু কোনো না কোনো দেশে বা কোনো না কোনোভাবে কেউ এটাকে লিখে দিচ্ছে যে মেড ইন জাপান। আসলে কি এটা মেড ইন জাপান? এটা কি টয়টার? অথচ আমরা ওই পার্টসগুলোই কিন্তু কিনে ব্যবহার করছি। প্রশ্ন হচ্ছে যে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি আপনি রেগুলেশনে যদি আমরা দেখতে পাই, তাহলে ওখানে কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে একটা শব্দ আছে। এর অর্থটা হচ্ছে যে যেই এটা তৈরি করছে সে যদি কাউকে নকল না করে তার নিজস্ব ব্র্যান্ডে যদি এটা আপনার প্রিন্ট করে বাজারে ছাড়েন এবং সে যদি লেখেন যে এটা মেড ইন জিঞ্জিরা, কিন্তু এখানে এখানে টয়োটা যদি আপনাকে ইন্টারভিন করে যে না, যে ডিজাইন করা হচ্ছে এটা আমার ডিজাইন, এটা আমার ব্র্যান্ডের ইনফ্রিঞ্জমেন্ট, আমার ট্রেডমার্কের ইনফ্রিঞ্জমেন্ট, তখন আপনি কি বলবেন? ডেফিনেটলি। আমরা তো বলছি না যে টয়োটার ব্র্যান্ডকে আপনি কপি করেন। আপনি যদি ফোনকে দেখেন, আপনি নোকিয়া ফোন দেখবেন, আপনি আইফোন দেখবেন, আপনি দেখবেন স্যামসাং দেখবেন, বা আরো অন্যান্য ব্র্যান্ডেরও দেখবেন। আলটিমেটলি যদি ফাংশনালিটি চিন্তা করেন, সব ফোনেরই কিন্তু ফাংশনালিটি কম বেশি একই। আপনি কি বলবেন যে এটা নকল করেছে এই ফোনটা থেকে ওই ফোনটা, ওই ফোনটা থেকে ওই ফোনটা? আপনি বলবেন না। ওরকম এটা হচ্ছে নিড, আপনি সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এইটা আপনি যদি ইউজ করেন, তাহলে ইউজ করে কিন্তু আপনার যে দক্ষতাটা, সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনি ব্র্যান্ড তৈরি করতে পারেন। এখানে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে তৈরি করছে তাদেরকে এই সচেতনতাটা তৈরি করে দিতে হবে, তাদেরকে সরকারি তরফ থেকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। অন্যদিকে আমরা যারা এই প্রোডাক্টটাকে ব্যবহার করছি, তারা যদি একবার বলেন যে তুমি মেড ইন জিঞ্জিরা লিখো, আমি ব্যবহার করব, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেল। প্রজেক্ট জামদানি বা জিআই এর কথা বলছিলেন, যে জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন বা আইডেন্টিফিকেশন, সেটা কিভাবে সম্ভব? আমি বলি যে জামদানি হচ্ছে আমাদের প্রাণের একটা প্রজেক্ট, বা আমাদের হৃদয়ের জায়গাটা। আপনি খেয়াল করবেন, লক্ষ্য করবেন, বা আপনি জানেন বিষয়টা, ইউনেস্কো কিছুদিন আগে আমাদেরকে এই প্রোডাক্টটা যে আমাদের, সেটার একটা স্বীকৃতি দিয়েছে। বাউল সঙ্গীতকে স্বীকৃতি দিয়েছে, জামদানিকে স্বীকৃতি দিয়েছে। এটা ইন্ডিয়াও চেয়েছিল, আমরাও চেয়েছিলাম, বাট আমাদের যে হেরিটেজ, এটা আসলে মূলত ভৌগোলিক এলাকাকে কেন্দ্র করে এটা হয়। তো সেটাকে কি আমরা কাজে লাগাতে পারছি? আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের যারা বোনরা, মারা, ওনারা যে শাড়িগুলো ব্যবহার করছেন, এই শাড়িগুলো দেখবেন যে অধিকাংশ শাড়ি, আমি সবার কথা বলবো না, এখানে একটা সংখ্যাগরিষ্ঠই যদি বলি, 200 থেকে 300 কোটি টাকার বিদেশি শাড়ি ব্যবহার হচ্ছে। জামদানি শাড়ি কয়টা ব্যবহার করছি আমরা? ধন্যবাদ জনাব মোহাম্মদ আজিজুর রহমান। আজকে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আজকে সব কথা আমরা আলোচনা করতে পারলাম না, ভবিষ্যতে আবার আলোচনা করবো। আমি ছোট্ট করে শুধু বলতে চাই, 26শে এপ্রিলে যদি আমরা এই দিনটাতে সবাই অফিসে জামদানি পরে আসি, তাহলে কিন্তু আমাদের জামদানির সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং আমাদের এই বুনন শিল্পটা বেঁচে যাবে। ধন্যবাদ জনাব আজিজুর রহমান। আজকে শেষ করতে হচ্ছে। খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।